শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সকালে আসছি 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থায়। পাচ্ছি তো না। গতকালকে আমি সকালে এখানে ঘুরে গেছি, 9:30 দিকে বলছে শেষ। আমরা যারা অফিসগামী আছি আমার জন্য আরো কষ্ট হয়ে যায় জিনিসটা। সরবরাহ ঘাটতিতে সারা দেশে জ্বালানি তেলের সংকট, পাম্পগুলোয় লম্বা লাইন, পরিস্থিতি মোকাবেলায় বিশেষ সভা, দাম না বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না, সুতরাং জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। আজও চলছে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান। নানা অনিয়মের কারণে চানখারপুলে একটি ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা। বিআরটি প্রকল্পের অর্ধনির্মিত স্থাপনাগুলো এখন মাদকসেবী ছিনতাইকারীদের আস্তানা। কয়েক দফা চিঠি দেয়া হলেও কম জনবলের দোহাই পুলিশের। 5-6 জন করে একটা গ্রুপ উৎপাইতে বসে থাকে ছিনতাই করার জন্য। সন্ধ্যার পরে এই জায়গাটা একদম খুব বাজে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। একা তো পুলিশ আসলে সত্যিকার অর্থেই আমরা এটা করতে পারবো না। একটা পরিবেশ পরিস্থিতি যদি তৈরি করে না দেয় তাহলে পুলিশিং করাটা সত্যিই কঠিন। এআই এর দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব। মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনের সম্মেলনে ডাক্তার জুবাইদা রহমান। Our government is equipping both teachers and students with the tools they need to thrive in a digital age. রাজস্ব আদায়ে বাড়ছে দুশ্চিন্তা, 4 দফা সময় বাড়িয়েও আসেনি কাঙ্ক্ষিত রিটার্ন। অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। ইরান লেবাননে যৌথ বাহিনীর হামলায় অন্তত 45 জনের প্রাণহানি। মুখে কূটনৈতিক সমাধানের কথা বললেও আরও বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সাফে অনূর্ধ্ব 20 ফুটবল দলের আশা জাগানিয়া পারফরম্যান্সে মুগ্ধ বাফুফে। শিগগিরই স্কুল ফুটবল কার্যক্রম শুরুর পরিকল্পনা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। বেশিরভাগ পাম্পগুলো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। যেসব পাম্প খোলা সেগুলোতেও লম্বা লাইন, তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না স্বস্তি। অনেকে রাতভর অবস্থান করেছেন ফিলিং স্টেশনগুলোর সামনে। সামান্য তেল সংগ্রহের আশায় কেটেছে নির্ঘুম রাত। সকালেও পাল্টায়নি সেই চিত্র। চালক ও সাধারণ ভোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে সৃষ্ট এই সংকটে বিপাকে নগর জীবন। পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন কাজ সব জায়গায় পড়েছে নেতিবাচক প্রভাব। একটা সময় ছিল সব অফিসে যাওয়ার আগে আমি নাস্তা করবো, খাবো, এখন আমার ওইগুলো বাদ। এখন ফার্স্ট চিন্তা থাকবে আমার 1 সপ্তাহ ফুয়েল নিতে হবে আমাকে। আমরা যারা তেল নেই প্রতিদিন ইউজ করি, 300-500 টাকার তেল দিলে আমাদের প্রতিদিন লাইনে আসতে হচ্ছে। এর জন্য যানজটটা বাড়তেছে। সকালে আসছি 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থা। ইন্টারন্যাশনালের সমস্যা হলে তো আমাদের সমস্যা হবে, এই জন্য কোনো কমান্স নাই। এভরিথিং ইজ ওকে। পাম্পগুলোয় জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি এবং সংকটের ব্যাপারে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী শামীম রেজা। আমরা তার কাছে যাচ্ছি, তিনি রাজধানীর মিরপুর এলাকায় আছেন। শামীম, সকাল থেকেই তো বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছেন আপনি। দুপুর গড়ানোর পর পরিস্থিতির কোনো ধরনের উন্নতি দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ লোপা, দুপুর গড়ানোর পর পরিস্থিতি আসলে আরও অবনতি হয়েছে, উন্নতি হয়নি। কারণ সকাল থেকে যেসব ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল দেওয়া শুরু করেছিল সেই সব ফিলিং স্টেশনগুলো ইতিমধ্যেই কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছেন। কারণ তাদের রিজার্ভে যে জ্বালানি তেল মজুদ ছিল সেই মজুদকৃত তেল ইতিমধ্যেই শেষ হয়েছে। এর বাইরেও আসলে আমি মিরপুরের বেশ কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করেছি, যেসব জায়গায় আসলে
এখন পর্যন্ত টোটালি আসলে তারা বন্ধ রেখেছেন জ্বালানি তেল দেওয়া। কারণ আরও বেশ কয়েকটিতে আমি খোঁজ নিয়েছি এবং তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আসলে বলছিলেন যে গতকাল রাতে তাদের যে মজুদকৃত যে জ্বালানি তেল ছিল সেটা গতকাল রাতে যখন শেষ হয়েছে তারপর তাদের গাড়িগুলো তেল আনতে গিয়ে এখনও ফেরেনি, এমনটাই তারা দাবি করছেন। তারা বলছেন যে তারা রেশনিং পদ্ধতিতে তেল দিয়েও আসলে নগরবাসীর যে চাহিদা সেই চাহিদা তারা পূরণ করতে পারছেন না। তাই এটা আসলে যতদূর দেখছি তাতে জ্বালানি তেলের খোঁজে আসলে রাজধানীর এক পাম্প থেকে আর এক পাম্পে নগরবাসী ঘুরে বেড়াচ্ছেন। এর বাইরেও এখানেও এসে দেখেছি যে গাড়ির তেল শেষ হয়ে গেছে। তারা এই মুহূর্তে এসে আসলে এই ফিলিং স্টেশনের সামনে এসে অপেক্ষা করছেন যে তাদেরকে কখন তেল দেওয়া হবে, কিন্তু তারা এখনও পর্যন্ত আসলে বলতে পারছেন না ডিপো থেকে তাদের গাড়ি কখন ফিরবে। কিন্তু ইতিমধ্যেই লাইনে গাড়ি দাঁড়িয়ে আছে। এমন ভোগান্তি নিয়েই আসলে নগরবাসী তাদের যে দৈনন্দিন যে কাজ সেই কাজগুলো সম্পাদন করছেন। শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট সমাধান নিয়ে আলোচনা হয়। চলমান যুদ্ধের কারণে জ্বালানি পরিস্থিতি নিয়ে ঈদের আগেও 2 দফা বৈঠক হয় মন্ত্রিসভার। সে সময় তেল রেশনিং সহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। ঈদের পর তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও সরবরাহ ঘাটতি আর পাম্পে তেলের সংকট নিয়ে অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণের কথা ছিল এই বৈঠকে। মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় 90 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত জানায় বিইআরসি। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের পাম্পগুলোতেও ক্রেতাদের দীর্ঘ লাইন। রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে তেল। চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোর বেশিরভাগগুলোতেই তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশনে তেল মিললেও রেশনিং করে দেয়ায় গ্রাহকদের চাহিদা মিটছে না। পাম্পগুলোতে ডিজেল মিললেও চাহিদার তুলনায় কম। ডিপো থেকে তেল সরবরাহ না করায় বন্ধ রয়েছে নগরের বেশ কয়েকটি পাম্প। দিনাজপুর এবং লালমনিরহাটেও একই চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে। বিক্রেতাদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না হওয়ায় এমন পরিস্থিতি। সরকার বলছে যে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু এখানে এসে দেখে আমরা তেল পাচ্ছি না। 200 টাকা দিচ্ছে, কোথাও 500 টাকা দিচ্ছে, আর যেখানে মানে অনেক লম্বা লাইন। সমাধান কি হবে না? আমরা এইভাবে তেল নেবো, 200 টাকা তেল দিবে, 500 টাকা দিচ্ছে না, 200 টাকা তেল করে গাড়ি চলে। যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। একথা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের আশা করেন সরকারের গৃহীত পদক্ষেপে কোনো সংকট তৈরি হবে না। সচিবালয়ে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে অস্থিরতা তৈরি হয়েছে, সেটি সরকারের মধ্যে একটি চাপ সৃষ্টি করেছে। সংকট মোকাবেলায় জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান জহিরুদ্দিন স্বপন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, দাম বাড়বে ভেবে কোনো পাম্প মালিক তেল মজুত করার চেষ্টা করছেন। সরকার বিষয়টি দেখছে বলেও জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী তেলের দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন। যেহেতু একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না, সুতরাং জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। ফিলিং স্টেশনে যানবাহনের ভিড়, কোথাও তেল মিলছে তো কোথাও মিলছে না। গোটা দেশ জুড়ে এখন একই চিত্র। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা মোতাবেক ডিপো থেকে জ্বালানি না পাওয়ায় এই দুরবস্থা। গ্রাহকরা বলছেন, গাড়ির বদলে খোলা বাজারে তেল বিক্রি করে দিচ্ছে পাম্প মালিকরা। অন্যদিকে খোলা বাজারে বেশি দরে ঠিকই পাওয়া যাচ্ছে বহুল আরাধ্য পেট্রোল, ডিজেল এবং অকটেন। রাত গড়িয়ে সকাল, সকাল পেরিয়ে দুপুর, পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ সারি যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকেই ফিলিং স্টেশনে দিনের একটা বড় সময় পার করতে হচ্ছে চালক ও গাড়ির মালিকদের। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিলেও নিশ্চয়তা নেই আদৌ তেল মিলবে কিনা। ওই জায়গায় এক পাম্পে গেছি, তাও নাই, এই জায়গায় আছে বলা, পুরো পাম্পের ভিতরে এই জায়গায় আছে, 300 টাকার উপরে তেল দেয় না। আমি সকাল থেকে 2-3টা পাম্পে ঘোরাঘুরি করছি, কোথাও তেল পাই নাই। সবগুলো পাম্পে কি হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিছু সময় পর পর তেল আসতেছে তখন দিচ্ছে, আবার তেল শেষ হয়ে যাচ্ছে তখন বন্ধ হয়ে যাচ্ছে। 2টা পেট্রোল পাম্প ঘুরে আসছি, ওখানে 1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে রাখছিলাম, তারপরে ওরা বলে কারেন্ট নাই, তেল নাই। প্রায় 2 ঘন্টাতে দাঁড়িয়ে আছে তেলের জন্য, কিন্তু এখনো তেল পাইনি। অনেক ভিড়, ভোগান্তি হচ্ছে অনেক। সকাল থেকে এখন পর্যন্ত কম হলে 7টা পাম্প, 2টাতে এমন ভিড় ছিল যে দাঁড়ানোর সুযোগ ছিল না। আজকে এখানে পাইলাম দিল 200 টাকার, কিন্তু আমার যে পথটা চলতে হবে তাতে অন্তত 400 টাকার তেল লাগে। সরকার থেকে নির্ধারণ করে দেওয়ার পর বেশিরভাগ পাম্প রেশনিং পদ্ধতিতেই তেল দিচ্ছে। দামও রাখা হচ্ছে নিয়ম মাফিক, কিন্তু অনেক স্থানেই ফিলিং স্টেশনে বড় করে লেখা জ্বালানি নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেল সংকটে সব পাম্পই সাময়িকভাবে বন্ধ। কালকে 9000 লিটার ডিজেল পেয়েছি শুধু, আর অকটেন তো আমরা আজকে 5 দিন পাই না। অলরেডি আমি প্রায় 15-20টা থেকে পাম্প আমি কালকে ঘুরছি, তেল পাইনি। ভোগান্তি তো অবশ্যই হচ্ছে, তেল নেই, কোনো পাম্পে নেই। যত পাম্পে এখন পর্যন্ত দাঁড়ালাম, এক পাম্পেও নেই। তেলে যেহেতু মজুত নাই, সেহেতু এখন আমাদের বন্ধ রাখা লাগবে। বন্ধ রাখা ছাড়া তো আর কোনো উপায় নেই। আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না, যেটুকু পাচ্ছি সেটুকু ভোক্তাদেরকে দিতে গিয়ে ভোক্তাদের উপচে পড়া ভিড়, তাদের চাহিদা আমরা মেটাতে পারতেছি না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি মিলছে না। কেউ আবার বলছেন ঈদের ছুটির কারণে ডিপো বন্ধ থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে গ্রাহকরা অভিযোগ করছেন পাম্পে তেল না থাকলেও খোলা বাজারে বেশি দরে ঠিকই পাওয়া যাচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। পাম্পে তেল না পাইলেও বাইরে কিন্তু চড়া দামে তেল পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে যে বাইরে আপনি 250 টাকা দেন, আপনি তেল পাবেন। পাম্পে আসলে তেল নাই, অথচ পাম্পের থেকে ½ কিলো 1 কিলো দূরে গেলেই লোকাল বাজারে তেল পাওয়া যাচ্ছে 150 থেকে 200 টাকা লিটার। এই সময় আমাদের বড় ধানের জন্য সেচের ব্যবস্থাটা খুব জরুরি, কিন্তু আমরা তেল পাচ্ছি না। ঈদের আগে বৃহস্পতিবারে তেল পাইছি, ঈদের পরে আর কোনো তেল পাওয়া হয়নি। আজকে ব্যাংক খোলা ছিল, আজকে পাওয়ার কথা ছিল, কিন্তু আজকেও তো পাইলাম না। আমরা কিন্তু তেল পাইছি লিমিট, আমাদের তেল যা পাওয়ার কথা আমরা তেল যতটুকু পাই নাই, 3000 লিটার পেট্রোল পাইছি অনলি। যাচাই করতে গিয়ে দেখা যায় আসলেই খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে। দাম বেশি রাখার অভিযোগেরও সত্যতা মেলে। দোকান মালিকের সরল স্বীকারোক্তি, তিনি তেল নিয়েছেন পাম্প থেকেই। খোলা দোকান থেকে পেট্রোল নিয়ে আসছি। আমার ঢাকাতে ওই পেট্রোল হচ্ছে 116 টাকা লিটার, এখানে আমি 150 টাকা করে আমার থেকে নিয়েছি। 130-35 টাকা কিনে আইনে আমার 40 টাকা বেশি, 30 টাকা 35 টাকাও বেশি, যে এই বোলার থেকে আনি। সম্প্রতি মেহেরপুরে লাইন ভেঙে প্রভাব খাটিয়ে তেল নিতে গেলে এক ব্যক্তিকে গণধোলাই দেয় সাধারণ জনতা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নানা অনিয়মের কারণে রাজধানীর চানখারপুলের অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের লাইসেন্সের মেয়াদ নেই। ব্লাড ব্যাংকে পাওয়া যায়নি চিকিৎসক, এছাড়া পাওয়া যায় আরও নানা রকম অনিয়ম। পরে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। একই এলাকায় আরেক প্রতিষ্ঠান প্রাইম টিজি ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। তাদের ব্লাড ব্যাংকের লাইসেন্স না থাকায় সেটিও বন্ধ করে দেওয়া হয়। দর্শক, রাজধানীর চানখারপুল এলাকায় আছেন আমাদের সহকর্মী হাসান মিসবা। আমরা তার কাছে যাচ্ছি। মিসবা, অভিযানে কি কি অসঙ্গতি পাওয়া যাচ্ছে আর কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? লোপা, আসলে কোন অসঙ্গতি পাওয়া যায়নি সেটি বলা মুশকিল, কারণ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার জন্য অনিয়মের এক কারখানা। এই মুহূর্তে চানখারপুলের অথেন্টিক যে ডায়াগনস্টিক সেন্টার, সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি পরিচালক আছেন মইনুল হাসান, সঙ্গে তার টিম আছে, তারা এখানে অভিযান চালাচ্ছেন। এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে একই চিকিৎসক 2 ধরনের সিগনেচার, তার মানে যিনি চিকিৎসক তিনি আসলে সই করেননি। আবার একটি রিপোর্ট রোগীকে দেওয়া হয়েছে, যে রিপোর্টটি কিছুক্ষণ আগে দেয়া, কিন্তু ওই ডাক্তার এখানে উপস্থিত নেই। তার মানে ওই রিপোর্টটি ডাক্তার দেখেননি, অর্থাৎ ডাক্তার নেই, বাট রিপোর্ট আসলে তৈরি হচ্ছে। কারা তৈরি করছে কিংবা কী ধরনের রিপোর্ট হচ্ছে সেটি আসলে বোঝাই যায়। একই ধরনের অনিয়ম আসলে অন্যান্য যে এখানে
প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও পাওয়া গেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে যে ঢাকা মেডিকেলের এক কর্মচারী, যেমন একটু আগে একটি হেলথ এইড নামে একটি প্রতিষ্ঠানে দেখলাম ঢাকা মেডিকেলের এক কর্মচারী রুগী ভাগিয়ে এনে সরাসরি সেই ল্যাবে রুগী নিয়ে এসেছে। আমাদের উপস্থিত টের পেয়ে তিনি সেখান থেকে সটকে পড়লেন। এর পাশাপাশি আরও যেসব অনিয়ম পাওয়া গেছে, যে ব্লাড ব্যাংকে চিকিৎসক নেই, ব্লাড ব্যাংকের পরিবেশ খারাপ, কিংবা তারা লাইসেন্সই করেননি, অর্থাৎ বলা চলে যে খেয়াল খুশি মতো যার যেভাবে সম্ভব সে সেভাবেই আসলে এই বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিচালনা করছে। বাংলাদেশের মানুষের অনুপাতে যে পরিমাণ ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজন তার তুলনায় আসলে অনেক বেশি প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে, যার কারণে মান নিয়ে প্রশ্ন আছে, স্বাস্থ্য অধিদপ্তরের জনবল ঘাটতি আছে। এই সুযোগে এই প্রতিষ্ঠানগুলো নিজের মতো করে ব্যবসা করছে, পকেট কাটছে রোগীর। লোপা মিসবা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 4000 কোটি টাকার বিআরটি প্রকল্প এখন মাদক সেবক আর ছিনতাইকারীদের আস্তানা। অর্ধনির্মিত অবকাঠামোগুলো ব্যবহার হচ্ছে তাদের আশ্রয়স্থল হিসেবে। অন্ধকার স্টেশনগুলোর সামনে দিয়ে দিনের বেলায়ও চলতে ভয় পান পথচারীরা। পুলিশের টহল নেই, প্রকল্প সংশ্লিষ্ট কেউ নেই দেখার জন্য। এই দুর্দশা থেকে কবে মুক্তি পাবে নগরবাসী? তানভীর সিদ্দিক টিপুর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন শেষ পর্ব, আর ছবি তুলেছেন লুৎফর রহমান। কিছু টুকাই পুলাই পান আইসা গাম খায় আর এইগুলা সব কইলা কইলা নিয়ে যায় নিজের মন মতো। কেউ কিছু দেখার মতো কেউ নাই। বিআরটি প্রকল্পের অধীনে এই স্টেশনের কাজ শুরু হয়ে আর শেষ হয়নি। এখন টোকাই, মাদকসেবী আর ছিনতাইকারীদের দখলে। যা পাশপাতি আছে যা সব খুলে নিয়ে গেছে। তো এটা তো অনার্থক একটা আমাদের মনে হয় সম্পদ নষ্ট হইতেছে। এই দিক দিয়ে উঠতে পারে ওরা। একদিন দৌড়াইছি আমরা, দৌড়ানি দৌড়ে এই দিক দিয়ে নিচে নেমে গেছে, আবার এই দিক দিয়ে উঠছে। কিছু মানে এটা রাত্র হইলে বেশি আসে। স্টেশনের 2 পাশের সরু রাস্তায় গাড়ি চলাচল করতে হয় একেবারে কোল ঘেঁষে। 5-6 জন করে একটা গ্রুপ উৎপাইতে বসে থাকে ছিনতাই করার জন্য। স্টেশনে দাঁড়িয়েই হাত বাড়িয়ে চলে ছিনতাই। এই যে রাস্তার পাশেই তো ট্রাক যায়, বাস যায়, বাস যায়। ওরা এইখান থেকে জাম বাজলে এইখান থেকে ড্রাইভারকে সবকিছু ঠ্যাক দিয়ে নিয়ে আনে। স্টেশনের ভেতর ছোট ছোট ঘর আর শৌচাগারের জায়গার সবই ব্যবহার হয় অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে। এইটারে ব্যবহার করে বেশি নীরব জায়গা পায়া। ওই যে দেখা যাইতেছে গাম, সব গাম এইগুলা। মধ্যরাত কি ভর দুপুর, এখানে কখন বিপদ আসবে কেউ জানে না। বিআরটি প্রকল্পের অধীনে নির্মিত রাস্তাটি পথচারীদের জন্য এখন মূর্তিমান আতঙ্ক। মাদক সেবন, ছিনতাই, রাহাজানি কি না চলে এখানে। চলন্ত গাড়ির মধ্যে বসেও নিস্তার নেই। ছিনতাইকারীরা মুহূর্তেই জানালা ভেঙে বা দরজা খুলে মোবাইল, ব্যাগ ছিনিয়ে নেয়। নির্জন জায়গায় গাড়ি থেকে নামলেই অস্ত্রের মুখে পড়তে হয়। বাধা দিলে প্রাণহানির ঘটনাও ঘটে। দিনরাত কখনোই থাকে না পুলিশ। আমার বলতেছে গাড়ি তোর নামা জায়গা, গাড়ি ওরা নিয়ে যাইব ছিনতাই গাড়ি নিয়ে আমরা ভারমাইটা গাড়ি থেকে ফালাই দিয়া আরেকজন লোক বাড়িতে বাদে ওরা ধর্মাচ্ছে। সন্ধ্যার পরে এই জায়গাটা একদম খুব বাজে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। তো আমরা চাচ্ছি গভর্নমেন্ট যাতে এটাকে ভালোভাবে দেখে। আলোহীন ও ফাঁকা স্টেশনগুলো যেন আতঙ্ক বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। নেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। রাতে ভাসমান মানুষদের দখলে থাকে এসব স্টেশন। কেউ আবার পরিত্যক্ত স্টেশনগুলোকে ব্যবহার করছেন গোডাউন হিসেবে। গোডাউন না, এটা এমনি রাখছি অনেকদিন ধরতে স্যার, অনেকদিন কেউ তো স্যার বলছে না, এখন বললে তো আর রাখলাম না। পুলিশ অবশ্য এসব অভিযোগ স্বীকার করছে। এই কর্মকর্তা জানান, সরকার বিআরটি প্রকল্প নিয়ে সিদ্ধান্তে না এলে কম জনবলে নিরাপত্তা দেয়া কষ্টসাধ্য। মাদক ছিনতাইকারীর একটা আবাসস্থল তৈরি হয়েছে। আমরা চেষ্টা করি এই জিনিসগুলি, কারণ এই জায়গাগুলিতে এমন একটা গুপচির মতো অবস্থা হয়েছে যে অনেক নিচের দিকে চলে গেছে, অনেক সিঁড়ি আছে, এগুলি অনেক সময় কভার করা যায় না। এখানে মাদক সেবীরা আসে। একা তো পুলিশ আসলে সত্যিকার অর্থেই আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, জনগণ যদি আমাদেরকে সহায়তা না করে, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আমাদের কাজে এগিয়ে না আসে, একটা পরিবেশ পরিস্থিতি যদি তৈরি করে না দেয়, তাহলে পুলিশিং করাটা সত্যিই কঠিন। এদিকে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকও স্বীকার করলেন এটি এখন অপরাধীদের দখলে। এ নিয়ে সংশ্লিষ্টদের কয়েক দফা চিঠি দেওয়া হলেও পরিস্থিতি একই।
অপরাধ এলাকা হয়ে গেছে এটা। এই ধরনের অভিযোগ আমরাও পেয়েছি, বাট যেহেতু এই বিষয়টা আমাদের না, আমরা মানে আমাদের এন্ডে যেটা করার আমরা প্রজেক্ট অফিসকে জানিয়েছি যে এইটা হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত এই প্রকল্প এবং এর নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান সব পক্ষের। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দফতরে এই ডাক টিকিট উন্মোচন করেন তিনি। এ সময় বাংলাদেশ ডাক বিভাগের 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সম্মেলনে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্বের 45টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে হয় এই সম্মেলনটি। বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন ডাক্তার জুবাইদা রহমান। 2 দিনের এই সম্মেলনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে ছিল ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সম্মেলনের ওয়ার্কিং সেশন। আয়োজক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা এবং প্রযুক্তির সুযোগ সম্প্রসারণে সহযোগিতা করাই ছিল প্রতিপাদ্য। মেলানিয়ার আমন্ত্রণে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বক্তব্যে শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তিনি। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানান। We believe that responsible use of artificial intelligence can transform education, especially in countries like Bangladesh, where access to trained teachers and resources remain uneven. স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ সরকার কাজ করছে, এমনটাও জানান ডাক্তার জুবাইদা রহমান। As a medical doctor, I'm deeply committed to ensuring accessible, quality health care for every child, focusing not only on treatment but on prevention from the earliest stages of life. বক্তব্যের শেষে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জানান শুধু জাতির নয় বরং শিশুদের শক্তিশালী ভবিষ্যৎ গঠনেও কাজ করছে বাংলাদেশ। In closing, I express my heartfelt gratitude to the Madam First Lady of the United States. 2 দিনের সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের 45টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সহধর্মিণীরা। বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে গোলটেবিল বৈঠক, যেখানে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনের অঙ্গীকার নিয়ে আলোচনা করবেন জোট সদস্যরা। অনিক রহমান, যমুনা নিউজ। কক্সবাজার শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। নিহত ছাত্রদল কর্মী খোরশেদ আলম জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। গত রাত 10:30টার দিকে জুলাই আন্দোলনে সহযোদ্ধা তারিনকে নিয়ে কবিতা চত্বর পয়েন্টে যান খোরশেদ। তারিনের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ জানায় এ সময় হঠাৎ 2 যুবক এসে খোরশেদকে ছুরি ধরে টাকা ও মানিব্যাগ দাবি করে। এক পর্যায়ে তারা খোরশেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তারিন সহ স্থানীয়রা খোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন মধ্যরাতে বিক্ষোভ করে। ঘটনার পর তারিন সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, হত্যাকাণ্ডের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? পুলিশ কি বলছে? লোপা, পুলিশের পক্ষ থেকে আমরা সকাল থেকে কোনো ধরনের আপডেট পাচ্ছি না এবং অনেকটা অসহযোগিতায় বলা যায়। যে 4 জনকে তারা গতকালকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিলেন, তাদেরকে কি আটক দেখানো হয়েছে কিনা বা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা সেটির তথ্য আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। এবং এরপরে আপনি যেটা বললেন ঘটনার কারণ হিসেবে অনেকে অনেক কিছুই ধারণা করছে। তন্মধ্যে একটা হচ্ছে গত কিছুদিন আগে কলাতলি এলাকায়
দুই গ্রুপের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই সংঘর্ষের সময় খুরশেদের উপস্থিতি ছিল বলে ধারণা করেই একটি পক্ষ গতকালকে তাকে ছুরিকাঘাত করেছে এমনটি ধারণা করা হচ্ছে। হয়তো এই ঘটনায় জের ধরে তাকে এই হত্যাকাণ্ড ঘটনাটি চালানো হয়েছে। তবে পুলিশ কাজ করছে। গতকালকে আমরা যেটা দেখেছি, ঘটনাস্থলে আমরা গিয়েছি, ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা তাকে হত্যাকাণ্ডের সাথে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে এবং এই মুহূর্তে আমি কিন্তু তার বাড়িতেই রয়েছি। এখানে যারা এলাকাবাসী আছেন তার কথা আসলে কোনোভাবেই বলতে পারছেন না। খুব অমায়িক মার্জিত ব্যবহারের একটা ছেলে ছিল এবং সবাই সুখে স্তব্ধ হয়ে আছে। এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর যেহেতু এলাকা কক্সবাজার, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা দাবি জানিয়েছেন যাতে দ্রুত যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত সবাইকে গ্রেফতার করার জন্য। লোপা, এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। ফরিদপুরের বোয়ালমারীতে গাছ বিক্রি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেছে ছোট ভাইয়ের। সকালে উপজেলার চতুল এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় দুই ভাই ডাক্তার গোলাম কবির ও হুমায়ুন কবিরের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পৈতৃক জমির গাছ বিক্রি নিয়ে সকালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই গোলাম কবির ছোট ভাই হুমায়ুন কবিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান হুমায়ুন। পরে স্থানীয়রা গোলাম কবিরকে ধরে পিটুনি দেয়। ভাঙচুর করা হয় তার বাড়ি ও গাড়ি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোলাম কবিরকে আটক করে থানায় নেওয়া হয়। এইখানে যে গাছ আছে ওনাদের জমিতে, সেই গাছ কাটা নিয়ে উনি চলে আসছে তার গাড়ি নিয়ে, সাথে তার শর্টগান দিয়ে, সেই শর্টগান দিয়ে তাকে গুলি করছে। এটা হচ্ছে এখানকার ঘটনা এবং ঘটনাস্থলেই মারা গেছে। রাজস্ব আদায় নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। ব্যয়ের চাপ সামলাতে হিমশিম অবস্থায় সরকার। বড় হচ্ছে ঘাটতির অঙ্ক। 4 দফায় বৃদ্ধি করা হয়েছে আয়কর রিটার্ন জমার সময়। IMF এর ঋণ শর্তানুযায়ী আদায় করা যায়নি রাজস্ব। বাজেট ঘাটতি হ্রাস এবং ঋণের দায় মেটাতে রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন NBR পৃথকীকরণ, করদাতা শনাক্ত, ডিজিটালাইজেশন করতে হবে। কর ফাঁকি বন্ধ এবং অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থাও নিতে হবে। দায়িত্ব নিয়েছে নতুন সরকার, শুরুতেই বেড়েছে ব্যয়ের চাপ। অভ্যন্তরীণ আয়ে একক ভূমিকা রাখে জাতীয় রাজস্ব বোর্ড NBR, কিন্তু নানামুখী সংকটে রাজস্ব আয়ে তৈরি হয়েছে স্থবিরতা। রাজস্ব আদায়ের জন্য বাজেটে যে লক্ষ্য নির্ধারণ করা হয় তা থেকে পিছিয়ে NBR। দিন দিন বাড়ছে ঘাটতির অঙ্ক, কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি কর জিডিপির অনুপাতও। এমন অবস্থায় ঋণের দায় পরিশোধ, সরকারের পরিচালন ব্যয় নির্বাহ, বাজেট বাস্তবায়ন করতে রাজস্ব আদায় বৃদ্ধির বিকল্প নেই। তাই NBR এর দিকে নজর রেখেছে সরকার। 10-12 বছর ধরে যে রেভিনিউ কম হচ্ছে, কিন্তু আপনি জাতীয় খরচ বাড়াই দিচ্ছে, তাতে জাতীয় ঋণ বাড়ছে। এই সাইকেল থেকে রাষ্ট্রকে বের করতে হলে অবশ্যই NBR ছাড়া তো কোনো উপায় নেই। 9 লক্ষ কোটি টাকা কিন্তু আমাদের অর্থনীতির দিকে আদায় করা খুব কঠিন কাজ নয়। শুধুমাত্র কেন করা যাচ্ছে না? কারণ NBR এর সংস্কার হয়নি। আলটিমেটলি আপনাকে জনগণের কাছে যে আপনি কমিটমেন্ট করছে সেগুলি যদি পূরণ করতে হয়, তাহলে ডেফিনেটলি আপনাকে NBR এর দিকেই তাকাতে হবে। চলতি অর্থ বছরে জিডিপি অনুপাতে রাজস্বের অবদান 8% উন্নীত করার লক্ষ্য ঠিক করে সরকার, কিন্তু তার জন্য যে পরিমাণ রাজস্ব আদায় প্রয়োজন তা হচ্ছে না। আবার ঋণ কার্যক্রম চলমান রাখার জন্য প্রতি বছর জিডিপির 0.5% হারে রাজস্ব বৃদ্ধির শর্ত দিয়েছে IMF, কিন্তু তাও অর্জন করা কঠিন। বাজেটের দেখা যাচ্ছে যে 15% শুধু আমরা সুদ বাবদ দেই, আমাদের যে ডেট আছে তো সেই জন্য সেখান থেকে বেরিয়ে আসতে গেলে সরকারের যে রেভিনিউ মোবিলাইজেশন এটাকে বাড়াতে হবে। আমাদের এখানে মাত্র 7% আমাদের জিডিপির হচ্ছে যেটা ট্যাক্স টু জিডিপি রেশিও, যেটা ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। রিফর্ম করার একটা জায়গা হচ্ছে এন্ড টু এন্ড অটোমেশন। বিশ্লেষকরা মনে করেন রাজস্ব আদায় বৃদ্ধির ক্ষেত্রে সংস্কার কার্যক্রম জোরালোভাবে সম্পন্ন করার বিকল্প নেই। বাজেট ডেফিসিট সেটা যাতে আমরা কমাতে পারি, সেটার জন্য আমাদের রেভিনিউ মোবিলাইজেশন, ট্যাক্স নেট বাড়ানো থেকে আরম্ভ করে, অটোমেশন থেকে আরম্ভ করে যা যা করা দরকার সেটাকে বাস্তবায়নের পথে যদি নিয়ে যেতে হয়। রিমন রহমান, যমুনা নিউজ,
ঢাকা। মোহাম্মদপুরের সাদেক খান আড়তের রাতে লাগা আগুনে পুড়ে গেছে প্রায় 40টি দোকান। ফায়ার সার্ভিসের 6 ইউনিটের ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। মধ্যরাতে হঠাৎই জ্বলে ওঠে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ছুটে যায়। ততক্ষণে আগুন ছড়ায় বড় একটি অংশে। আগুন নেভাতে স্থানীয়রাও কাজ করেন। তারা জানান প্রত্যেকটি দোকানেই ছিল পচনশীল ফল ও সবজি। আগুনে পুড়েছে প্রায় সবকিছু। ব্যবসায়ীদের দাবি প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভোরে 4:45টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত। প্রায় 40টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও সুবর্ণচরে আলাদা অগ্নিকাণ্ডে পুড়েছে 28টি দোকান। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানায় গত রাত 1:30টার দিকে সুবর্ণচরের ভুঁইয়ারহাট দক্ষিণ বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। তবে এরই মধ্যে পুড়ে যায় 28টি দোকান। এদিকে ভোরে কোম্পানিগঞ্জের বসুরহাট বাজারের হাসপাতাল গেট এলাকায় আগুনে পড়েছে 4টি দোকান। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান যুদ্ধবিরতি আলোচনার দাবির মাঝে ইরানে অব্যাহত যৌথ বাহিনীর হামলা। মঙ্গলবার শুধু রাজধানী তেহরানেই ঘটল 12 জনের প্রাণহানি। এছাড়া অন্যান্য শহরে চালানো হামলায় হতাহতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় কমপক্ষে 33 জনের প্রাণ গেছে। জবাবে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলের মৃত্যু হয়। এর আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার মিসাইলের আঘাতে বেশ কয়েকজন আহত হন। উত্তরাঞ্চলেও পাওয়া যায় ক্ষয়ক্ষতির তথ্য। এছাড়া আরব আমিরাতে ইরানের হামলায় মরক্কোর এক নাগরিক নিহত হয়েছেন। মুখে কূটনৈতিক সমাধানের কথা বললেও ইরান ঘিরে ভেতরে ভেতরে আরও বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা পাঠাচ্ছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংবাদ মাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্রের বিশেষ ফোর্স 82তম এয়ারবর্ন ডিভিশনের 3টি ব্যাটালিয়ন থেকে প্রায় 3000 সেনাকে মধ্যপ্রাচ্য মোতায়েনের পরিকল্পনা করেছে ওয়াশিংটন। স্থল অভিযানে পারদর্শী 2500 মেরিন সেনাও রয়েছে মধ্যপ্রাচ্যের পথে। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে কিছুটা নরম সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আলোচনার মাধ্যমে ইরানের সাথে বিরোধ নিষ্পত্তির ইঙ্গিত দিলেও অবশ্য রণক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। এখনও ইরান জুড়ে লাগাতার জোরালো হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এবার ওয়াশিংটনের পরিকল্পনায় মিলল অভিযানের পরিধি আরও বাড়ানোর আভাস। নতুন করে মধ্যপ্রাচ্যে বিশেষ ফোর্স 82তম এয়ারবোর্ন ডিভিশনের 3টি ব্যাটালিয়ন থেকে কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। সূত্রের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এই সংখ্যা প্রায় 3000। 82তম এয়ারবোর্ন ডিভিশনের কুইক রিঅ্যাকশন ফোর্স নামে বিশেষ এক বাহিনী রয়েছে, যাদের মাত্র 18 ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে মোতায়েন করা সম্ভব। তাদের কবে নাগাদ মধ্যপ্রাচ্যে পাঠানো হবে সেটি জানায়নি মার্কিন সূত্র। কোন দেশে হবে অবস্থান সে বিষয়েও কোনো তথ্য দেয়া হয়নি। এর আগে সম্প্রতি উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলিকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় 2500 মার্কিন সেনা, যারা এরই মধ্যে সিঙ্গাপুর পার হয়েছে। 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সদস্যরা জরুরি সংকট মোকাবেলায় দ্রুত স্থল অভিযানের জন্য প্রশিক্ষিত। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে 50,000 মার্কিন সেনা। ধারণা করা হচ্ছে মূলত আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতেই এই সামরিক তোড়জোড় ওয়াশিংটনের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জামালপুর সদরে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় 3000 লিটার পেট্রোল জব্দ করেছে স্থানীয়রা। এ সময় 7 জনকে আটক করে তারা। মধ্যরাতে উপজেলার কালীবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে কয়েকটি গাড়িতে 15টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। সন্দেহ হলে স্থানীয়রা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়। পরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ পেট্রোল সহ 7 জনকে আটক করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আটককৃতরা হলেন হাকিম মিয়া, ফুল মিয়া, হাফিজুর রহমান, শাহজামাল, মারুফ হোসেন, জগলু মিয়া, জহুরুল ইসলাম ও সবুজ মিয়া। মালদ্বীপ সাফে অনূর্ধ্ব 20 বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স আশা জাগাচ্ছে বাফুফেকে।
এপ্রিল থেকেই এএফসি অনূর্ধ্ব 17 আসরের জন্য 3 মাসের ক্যাম্প শুরু করতে যাচ্ছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি। যমুনা টেলিভিশনকে জানান, একাডেমি কাপের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় শীঘ্রই শুরু হচ্ছে স্কুল ফুটবল কার্যক্রম। রোনান ডেকলানদের মতো প্রতিভাবানদের সংযুক্তি নতুন করে ভাবাচ্ছে দেশের ফুটবল কর্তাদের। পাকিস্তানের বিপক্ষে চোখ ধাঁধানো গোল আর পারফরমেন্সে এবারের সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ আসরে ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছে। আমরা দেশে এবং বিদেশের আমাদের প্রতিভাবান খেলোয়াড় যারা আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি এবং এবার আমরা টিমের পেছনে সকলেই আপ্রাণভাবে চেষ্টা করছে এটাকে আনতে। তো দোয়া করবেন, আমরা আশাবাদী এবার আমাদের আন্ডার-20 টিমটা নিশ্চয়ই তাদের সাব চ্যাম্পিয়নশিপ তারা অর্জন করবে ইনশাল্লাহ। আমরা একটা রোড ম্যাপ মোটামুটি প্রস্তুত করে ফেলেছি, হয়তো ঈদের পরে সামটাইমস ইন এপ্রিল আপনাদেরকে আমরা সেটা আগামী হয়তো 5 বছরে আমাদের কি পরিকল্পনা, এটা আমরা ফেডারেশন কাজ করছে এটার উপরে। কমলাপুরের এলিট একাডেমি বন্ধ হয়ে যাবার পর বয়সভিত্তিক ফুটবলারদের স্বল্পমেয়াদী ক্যাম্প হচ্ছে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে। তবে দীর্ঘমেয়াদী ক্যাম্প ছাড়া যে সাফল্য সম্ভব নয় তার জলজ্যান্ত উদাহরণ বাফুফে ভবনের নারী ক্যাম্প, যেটা 1 যুগেরও বেশি সময় ধরে টানা চলছে। এবার বয়স ভিত্তিক ছেলেদের লম্বা ক্যাম্প করতে যাচ্ছে বাফুফে। এপ্রিল থেকেই টানা 3 মাসের ক্যাম্পের পরিকল্পনা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের। এপ্রিল থেকে আমরা নজর দিব আমাদের আন্ডার-17 যে এএফসি কোয়ালিফাইং আছে ওটার দিকে, এবং সেটা আমরা কয়েক মাসের ক্যাম্প করার পরিকল্পনা করছি। এটা দীর্ঘমেয়াদী ক্যাম্প করে এটা মিনিমাম 3 মাস। মূলত ফুটবলার উঠে আসে ঢাকার বাইরে থেকে, তাই একাডেমি কাপের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশে শীঘ্রই শুরু হচ্ছে স্কুল ফুটবল কার্যক্রম। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সেদিন আমাদের সাথে কথাই বলেছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা হচ্ছে। স্কুল ফুটবলকে আমরা খুব জোরদার করার চেষ্টা করছি। এটা আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের সাথে যোগাযোগ রাখছেন। তো স্কুল ফুটবলকে আমরা যদি আবার প্রাণবন্ত করতে পারি তো সেটা আপনি দেখবেন আমাদের তৃণমূল ফুটবলকে অনেক জাগ্রত করে দিবে। কমলাপুরে সীমিত আকারে টেকনিক্যাল সেন্টার আর কক্সবাজারে বৃহৎ পরিসরে ফুটবল এক্সিলেন্স সেন্টার নির্মাণ ফুটবলারদের স্কিল ডেভেলপমেন্টে বেশ কাজে আসবে। কমলাপুরে আপনি জানেন কিছু সীমাবদ্ধতা আছে এবং আমরা এখন কক্সবাজারের দিকে ফোকাস দিচ্ছি, ওখানে একটা সেন্টার অফ এক্সেলেন্স করার ব্যাপারে। যদি ফুটবলকে আপনি বলেন যে আমাদের সারা দেশে আমাদের যে একাডেমিগুলো আছে এটা নিয়ে আমরা কথা বলছি, বিশেষ করে যেটা একাডেমি কাপ যেটা হয় এটাকে আমরা এখন প্রমোট করব, স্কুল ফুটবলকে আমরা এগিয়ে আনবো, এইভাবে আমরা তৃণমূলকে জাগ্রত করছি। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি সম্প্রতি ঘুরে গেছে এফসি কর্তারা। ব্রোঞ্জ থেকে সিলভার ক্যাটাগরিতে উঠলে এই একাডেমি অর্থ সহায়তার সঙ্গে ফিফা থেকে পাবে ভালো মানের কোচ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। আমাদের সাথেই থাকুন।